বন্ধুরা, আমার মেয়ের জামাই হালিম আমাকে সে প্রতিদিনই বাধ্য করত। একটা দিনও সে যেন আমাকে ছাড় দিতে চাইতো না, অথচ আমি তার সম্পর্কে হই শাশুড়ি। তাতে কি, সে যেন তার শাশুড়িকে একদম ফ্রিতেই পেয়ে গেছে। বন্ধুরা, আমার স্বামী শহরে কাজ করত। সে শহরে একটি কোম্পানিতে জব করত। সে প্রতি 6 মাস পরে 2 দিন কিংবা 3 দিনের ছুটি নিয়ে আসতো। এই 3 দিন সে আমার কাছেই থাকতো। কিন্তু আমার মেয়ের জামাই হালিম, সে প্রতিদিন রাতের পর রাত, দিনের পর দিন সে যেন আমাকে বুক করেই যেত। আমার মন চাইলেও, আবার মন না চাইলেও সে আমাকে জোরপূর্বক করেই যেত। আমি যেন তাকে কোনোভাবেই কোনো কিছুতে বারণ করতে পারতাম না। এমন একটা ভাব হয়েছিল তার সঙ্গে, আমার মনে হচ্ছিল সে আমার বিয়ে করা স্বামী, অথচ আমার মেয়ের জেসমিনকে তার সঙ্গে আমি বিয়ে দিয়েছি। কিন্তু সে নাকি আমার মেয়ে জেসমিনকে একদমই মজা পায় না। তাছাড়া আমি ওকে যতটা শান্তি দিতে পারি, ও যেভাবে চায় আমি ঠিক ওকে সেভাবেই দিতে পারি। ও আমাকে দিয়ে অনেক মজা পায়। আসলে যেই মজাটা বন্ধুরা ও আমার মেয়ে জেসমিনের কাছে পায় না। কিন্তু জামাইয়ের সঙ্গে আমার এত ঘনিষ্ঠ সম্পর্ক কি করে হলো, বা আমি আর আমার মেয়ে যে জেসমিনের জামাই, আমাদের ভিতরে কিভাবে এভাবে সম্পর্ক ঘটলো, জামাইয়ের সঙ্গে আমার কি হয়েছিল, এই সব কিছুই আজকে আমি তোমাদেরকে ভিডিওতে খুলাসা করতে যাচ্ছি। আমার কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। সো বন্ধুরা, তাহলে চলো আজকের শাশুড়ি এবং জামাইয়ের গল্পটা শুরু করি। আমি জানি বন্ধুরা, আজকের এই গল্পটা শোনার জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে। তো যাই হোক, তাহলে চলো আমরা শুরু করি। কারণ অনেকেই আছে গল্প 2 মিনিট বা 3 মিনিট দেখে চলে যায়, তাহলে কিন্তু তোমরা মজা পাবে না। একদম শেষ পর্যন্ত দেখলেই তো ভিতরে একটা ফিলিংস আসবে, ভিতরে একটা উত্তেজনা বাড়বে, তাই না? তো তোমাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরো, তোমরা অনেক বেশি মজা পাবে, ফিলিংস পাবে। যাই হোক, আমি একদম প্রথম থেকে শুরু করতেছি। বন্ধুরা, আমার পরিবারে আসলে তেমন কেউ নেই। আমার একটা মাত্র মেয়ে, আর সে হচ্ছে জেসমিন। আমার মেয়েটা দেখতে মোটামুটি আমার মতো সুন্দরী হলেও আমার মতো বডি ফিগার, শরীর ওর তেমন নেই। ও আসলে ছোটবেলা থেকেই একটু খাওয়া দাওয়া কম করে, বলা চলে একেবারেই খাওয়া দাওয়া করতে চায় না। আমি ওকে কতবার মেরে মেরে খাওয়াতাম, কিন্তু খেতই না। এত চিকন হয়েছে মেয়েটা। যাই হোক, এখন মেয়েটা বড় হয়েছে। আমি গ্রামে বসবাস করি। আমি হচ্ছে হাউস ওয়াইফ বর্তমানে। তবে গ্রামে বসবাস করলেও আমাদের বাড়িটা কিন্তু দালান কোঠা। এদিক দিয়ে একরকম শান্তি আছে। আমার শ্বশুরের বেশ ভালো সম্পত্তি ছিল, সেগুলো আমার স্বামী রহমতুল্লাহ বিক্রি করেছে আর খেয়েছে বসে বসে। কিন্তু আমি এই বাড়িতে বিয়ে হওয়ার পর, বউ হিসেবে আসার পর থেকে আমার স্বামী রহমতুল্লাহ তাকে আমি চাকরিতে পাঠিয়ে দিই শহরে। সে নিয়মিত শহরে ডিউটি করে। মাঝে মধ্যে 3 মাস, 2 মাস, 6 মাস, বছরে 3-4 বার আসে। এসে আমাকে কিছুদিনের জন্য সে সুখ দিয়ে আবার তার কাজের জন্য শহরে চলে যেতে হয়। এদিকে আমার একটা মেয়ে হয়েছে, জেসমিন। মেয়েটাকে আমি লালন পালন করে বড় করেছি। বেশ শিক্ষিত হয়েছে, অনার্সে পড়াশোনা করেছে, পাশও করেছে অনার্সে। আমার মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আমার আশেপাশের আত্মীয় স্বজন বা যারা গোষ্ঠী আছেন, অনেকেই বলতেছে মেয়ে তো বড় হয়েছে, বিয়ে টিয়ে দিব নাকি। তো যাই হোক, আমার এক উকিলের মাধ্যমে, সে আমার এক পরিচিত উকিল, তার মাধ্যমে একটা আলাপ আসলো। মেয়ের নাকি চান কপাল, কারণ যেই ছেলের সঙ্গে আসলে বিয়ে হিসেবে আসলো, সেই ছেলে নাকি সরকারি জব করে, তাও আবার আমাদের এলাকায় পোস্ট অফিসে। আমি তো বিশাল খুশি হলাম।
আমাদের এলাকায় পোস্ট অফিসে সরকারি চাকরি করে, এটা তো বিশাল ব্যাপার স্যাপার। আসলে কি বলবো, এইরকম একটা ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আজকাল তো এরকম ছেলে একদমই পাওয়া যায় না। তো আমি চিন্তা করে দেখলাম যে আমার জেসমিনের জন্য এটা বেশ ভালো হবে। তাছাড়া এই পাত্রটাকে আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইলাম না। আমিও তাদের কথায় হ্যাঁ বলে দিলাম। তারপর তারা আমাদের বাড়িতে আসলো, সবকিছু এসে দেখে গেল, আমার মেয়েকে দেখে গেল, এবং আমিও তাদের বাড়ি গেলাম। বেশ পরিপাটি, সাজানো গুছানো, পরিবারে কোনো ঝামেলা নেই, কোনো দ্বন্দ্ব নেই, সবকিছু যেন খুব ভালোভাবেই চলতেছিল। যাই হোক, তারপর শহর থেকে জেসমিনের বাবা আসলো। সে ওই যে হালিম, যে ছেলেটা আমাদের জেসমিনের স্বামী হবে, জেসমিনের বাবাও সেই ছেলেটাকে খুব পছন্দ করলো এবং তাদের ঘরবাড়ি দেখেও বেশ ভালো পছন্দ করলো। তারপর বন্ধুরা, আমাদের তো আর কোনো দ্বিমত নেই, তারাও আমাদেরকে পছন্দ করেছে, আমরাও তাদেরকে পছন্দ করেছি। তারপর সবকিছু ঠিকঠাক, বিয়ে হবে। জেসমিনের বাবা প্রায় 10 দিনের মতো তিনি তার যে কোম্পানিতে জব করে শহরে, সেই কোম্পানি থেকে 10 দিনের ছুটি নিয়ে এসেছেন। বিশাল বড় একটা অনুষ্ঠান করলাম, প্রায় 3.5 লাখ টাকা খরচ করে বিয়েটা দিলাম। বিয়ে দেওয়ার পর আমার মেয়ে বেশ সুখে শান্তিতেই আছে তাদের বাড়িতে, আদর সোহাগ, এবং জামাই বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে জামাই, আমি যেহেতু হোয়াটসঅ্যাপ চালাই, ফেসবুক চালাই, কারণ আমার অ্যান্ড্রয়েড মোবাইল, জামাই প্রায় সময় আমাকে মেসেজ করে, আমার সঙ্গে আলাপ করে, মানে একটু ঘনিষ্ঠ সূত্রে। কারণ যেহেতু আমাদের উপজেলার পোস্ট অফিসে সে একটা সরকারি চাকরিতে আছে, প্রায় সময় সে আমার কাছে আসতো। হ্যাঁ, তো সে সকালবেলা বাড়ি থেকে আসতো, তার নিজের সরকারি গাড়ি আছে, গাড়ি দিয়ে সে অফিসে আসতো, আবার অফিস থেকে দেখা যায় কোনো সময় বিকালবেলা আমার কাছে আসতো। তো আমার কাছে আসলে প্রায় সময় কমপ্লেন করতো আমার কাছে যে জেসমিনের নাকি একটু বদ অভ্যাস আছে, ও খেতে চায় না, একটু চিকন, তাছাড়া জামাইয়ের মন মতো খুশি করতে পারে না। তো জামাই এইভাবে আমার কাছে আসতো এবং প্রায় সময় আমার জন্য এই বড়ই আচার, তেঁতুল আচার, তারপর হচ্ছে বিভিন্ন রকম মজা নিয়ে আসতো আমার জন্য, অনেক কিছু নিয়ে আসতো আমার জন্য। তো আমি আবার এইগুলো দেখে বেশ খুশি হতাম যে আমার মেয়ের জামাই আমার জন্য এইগুলো নিয়ে এসেছে, এটা তো আমার জন্য অত্যন্ত বিষয়। তাছাড়া জামাই আমার বেশ প্রশংসা করত, আমাকে সুন্দরী বলে আখ্যায়িত করত, রূপসী বলতো, এবং বলিউডের যে সমস্ত নায়িকারা আছে, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, তাদের সঙ্গেও আমার তুলনা দিত। বলতো তাদের তো অনেক বয়স হয়ে গেছে, তারপরেও তারা বুড়ো হয় না। আর এদিকে শাশুড়ি মা, আপনারও তো বয়স হয়েছে, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আরে আপনাকে তো আপনার মেয়ে জেসমিনের চাইতেও অনেক বেশি গর্জিয়াস লাগে, অনেক বেশি সুন্দরী লাগে। তাছাড়া জামাই আমার জন্য প্রায় সময় আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, বডি স্প্রে, পারফিউম, তারপর হচ্ছে এই শাড়ি নিয়ে আসতো, জামা 3 পিস নিয়ে আসতো, মানে স্কার্ট নিয়ে আসতো, অনেকগুলো ড্রেস সে আমাকে গিফট করতো। বিশেষ করে ওই যে ছোট ছোট যে কাপড়গুলা, স্কার্টগুলা, এইগুলো জামাই আমাকে গিফট করতো। একদিন আমি হালিমকে বললাম, হালিম তুমি কি সত্যি পাগল টাগল হয়ে গেছো নাকি? তখন হালিম আমাকে বলতেছে, কেন শাশুড়ি মা, হঠাৎ করে আজকে এই কথা বললেন? তখন আমি বললাম, দেখো বাবা, আমি এখন আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমি এখন মা হয়েছি, শাশুড়ি হয়েছে, আমরা আর এখন কতদিন বাঁচবো? এই যে তুমি আমার জন্য স্কার্ট নিয়ে আসলে, ছোট ছোট কাপড়, এইগুলা পরার বয়স কি এখন আর আমার আছে? এইগুলো তুমি গিফট করবে আমার মেয়ে জেসমিনকে। তখন হালিম আমাকে বলতেছে, শাশুড়ি মা, বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা মাত্র, তাছাড়া আপনার কি বয়স খুব বেশি হয়ে গেছে নাকি? মাত্র 34 না 35 বছর হবে আনুমানিক। তাছাড়া আপনি দেখতে এখনো এত হট, এত সুন্দরী,
আরে আপনার কাছে তো নায়িকারাও ফেল, তাছাড়া জেসমিনের তো এদিকে আসারও কোনো কথা না। হ্যাঁ, আর শোনেন, বাসায় এর চাইতে ওরা দামি দামি ছোট ছোট কাপড় আমি আপনার মেয়েকে গিফট করে রেখেছি, ওরা আলমারি শুকেছে বড়া। আপনার এগুলো দরকার। আর শ্বশুর আব্বা তো শহরে থাকে, সে তো আপনাকে এগুলো দেওয়ার কখনো গিফট করেছে কিনা জানি না, কিন্তু আমি আপনাকে দিতে চাই। শ্বশুর আব্বা যেহেতু নাই, আমি আপনার খোঁজ খবর রাখতে চাই, আপনার খেয়াল রাখতে চাই। হ্যাঁ, তাছাড়া আপনার ভালো মন্দ দেখার আমার একটা দায়িত্ব আছে না জামাই হিসেবে। জামাইয়ের কথা আমাকে সেদিন খুব মুগ্ধ করেছিল, ও আমার এত খেয়াল রাখে, আমাকে কাপড় চুপড় থেকে শুরু করে সব কিছু গিফট করে। তো আমি বললাম, তুমি যখনই বাসায় আসো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসো। জামাই, আমি তোমার জন্য কি করতে পারি? তখন জামাই আমাকে বলল, দেখেন শাশুড়ি মা, আপনি আমাকে মজার মজার রান্না করে খাওয়ান। আরে আপনি কত সুন্দর করে রান্না বান্না করেন, আপনার হাতের রান্না খেলে মনে হয় আঙুল একেবারে পুরো চেটে পুটে খাই, একেবারে প্লেট একেবারে চেটে চেটে খাই। অথচ আপনারই মেয়ে যখন রান্না করে মনে হয় এইগুলো খাবার চেটে খাবার তো দূরের কথা, মুখেই দেওয়া যায় না। আপনার হাতে সত্যি জাদু আছে, আপনি একটু রান্না করেন তো। আজকে বেশ কিছু দিন হলো ইস ভালো মন্দ কিছু খাই না। আপনার মেয়ে তো রান্নাই করতে পারে না, শাশুড়ি মা ওকে কোনো কিছু শেখার নাই? তখন আমি বললাম, ও তো আমার চাইতে ভালো রান্না করে, আরে বাড়িতে থাকতে তো ওই সব রান্না করতো। কিন্তু জামাই সেদিন আমাকে বলল, না 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 শাশুড়ি মা, জেসমিনের রান্না আমার তো একেবারেই পছন্দ না, আপনি রান্না করেন, আমি পেট ভরে আজকে খাবো। কি আর করার, ইলিশ মাছ ছিল ফ্রিজে, সেটা রান্না করলাম। আর আমার বেশ কয়েকটা পোষা দেশি মুরগি আছে, সেখান থেকে একটা মুরগি জব করলাম। তারপর বন্ধুরা একটা মুরগি রান্না করলাম, অপরদিকে ইলিশ মাছ রান্না করলাম। রান্না করার পর আমি ওকে ডাইনিং টেবিলে খাবার দিলাম। ইস, ও আমার হাতের খাবার খেয়ে যতটা না মজা পাচ্ছে, আমার প্রশংসা করে তার চাইতেও বেশি মনে হয় মজা পাচ্ছিল। ও মুরগির লেগ পিসটা চেটে চেটে খাচ্ছে, আঙুলগুলো একেবারে চুষে চুষে খাচ্ছে, প্লেট একেবারে পুরো চুষে চুষে খাচ্ছে। আর বলতেছে, শাশুড়ি মা আপনার হাতে যে কি জাদু আছে, পেটটা ভরে আজকে খেলাম, মনটা পুরো শান্ত হয়ে গেল। ইস, আপনার হাতে যদি খাবারটা না খেতে পারতাম, মনে হয় আমার পেট মন দুটোই ভরে যেত। জামাইয়ের মুখে এমন লোভনীয় প্রশংসা শুনে আমি আর নিজেকে একেবারেই কন্ট্রোলে রাখতে পারলাম না। আমি জামাইকে বললাম, আমি তোমার মনের আশা এখনই পূরণ করতেছি। তারপর বন্ধুরা আমার হাতও ধোয়া ছিল না। আমি জামাইকে বললাম, জামাই আমি তো একটু আগে রান্না করেছি, হাতও এখনো ধুই নাই, আমি একটু হাতটা ধুয়ে আসি। তখন জামাই হালিম আমাকে বলতেছে, মা আপনাকে হাত ধুতে হবে না, আপনার হাতে যত মলাই থাকুক না কেন ওইগুলো আমি মধু ভেবে খেয়ে নেব। জামাই আমাকে হাতটুকু ধোয়ারও সুযোগ দিল না। সে আমার রান্না করা খাবার আমি তাকে নিজের হাতে মেখে মেখে খাইয়ে দিলাম। জামাই সেটা অমৃত মনে করে খাচ্ছে, মনে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজার খাবার সে খাচ্ছে। মুখে দিয়ে যা প্রশংসা, একেবারে অমৃত খাচ্ছে বন্ধুরা, এরকম মনে হয়েছিল আমার কাছে। যাই হোক, এইভাবে খাওয়ার পর জামাই আমার বেশ প্রশংসা করলো। তো আমি জামাইকে বললাম, জামাই আজকে কি চলে যাবে, আজকে দিনটা থেকে যাও। জামাই হালিম তখন আমাকে বলল, শাশুড়ি মা অবশ্যই থাকতে তো আমিও চাই, কিন্তু আজকে ঘরে বাজার নেই। আপনার মেয়ে জেসমিন বলে দিয়েছে যাওয়ার সময় যেন কিছু বাজার নিয়ে যাই, আর ওর জন্য কিছু কেনাকাটা করতে হবে। আমি বরং পরশুদিন আসি, কালকে তো আমার অফিস বন্ধ, আমি পরশুদিন আসি, একেবারে সেদিন রাতে থেকে যাব, আর আপনার জন্য একটা জিনিস নিয়ে আসব, আপনি সেটা পড়তে হবে। আমি বললাম, ঠিক আছে তুমি নিয়ে এসো। তারপর বন্ধুরা সেদিন জামাই চলে গেল। এর পরের দিন জামাই আবারও আসলো। ওমা, আমি দেখলাম জামাই আমার জন্য একটা লেহেঙ্গা নিয়ে আসলো, সেই সাথে বেশ কয়েকটা ব্রা, ব্লাউজ, তারপরে যে শরীরে যে সেন্ট দেয় বডি স্প্রে, বেশ কয়েকটা বডি স্প্রে নিয়ে আসলো, লিপস্টিক, আলতা সোনু, ক্রিম, ফেয়ার অ্যান্ড লাভলি। বাহ,
মেয়েদের সাজগুজের চুড়িও নিয়ে আসলো দেখতেছি আবার। বাবা, আমি জামাইয়ের এইগুলো দেখে আমি অনেকটা চমকে গিয়েছিলাম। আমি ভাবলাম হয়তো সে আমার মেয়ের জন্য এগুলো কিনেছে, আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। তারপর জামাই আমাকে বলতেছে, শাশুড়ি মা আপনার জন্য আজকে একটা দারুণ একটা গিফট নিয়ে এলাম। তখন আমি ওর হাতের এই গিফটগুলো দেখে আমি বললাম, এগুলো কি আমার জন্য নিয়ে এসেছো নাকি জেসমিনের জন্য নিয়ে এসেছো? তখন জামাই আমাকে বলল, না হ্যাঁ, জেসমিনের জন্য নিয়ে আসলে তো জেসমিনের কাছে নিয়ে যেতাম শাশুড়ি মা। এইগুলো আমি শুধুমাত্র আপনার জন্য পছন্দ করে নিয়ে এসেছি, আপনি এগুলো পরবেন। আর শোনেন, আজকে রাতে কিন্তু আমি আপনার পাশে ঘুমাবো, আপনার কাছে থাকবো। আমি বললাম, কি বলো? তাহলে আমার মেয়ে যে ওইদিকে একা একা থাকবে? তখন সে আমাকে বলল, আরে বাসায় কি একা থাকে নাকি ও? ওইখানে আমার আম্মা আব্বা আছে, আরো মানুষ আছে, সমস্যা নেই, ওর সমস্যা নেই। আপনি একা একা থাকেন, তাই ভাবলাম আপনার যদি সমস্যা থাকে তাহলে আমি চলে যাচ্ছি। তখন আমি জামাইকে বললাম, আরে হ্যাঁ হ্যাঁ জামাই, সমস্যা হবে কেন? তখন আসলে সরাসরি তো আর বলা যায় না, তাছাড়া জামাই আমাকে অনেক আদর করে। হ্যাঁ, আমিও জামাইকে বেশ আদর করি, তাই আমি জামাইয়ের মনে তখন আর কোনো কষ্ট দিতে চাইলাম না। তখন জামাই আমাকে বলল, মা এই নেন, আপনি এগুলো পরে আসেন তো, আপনাকে আমি এই সৌন্দর্যে আজকে দেখবো কেমন লাগে। আমি বললাম, তুমি এসব কি বলতেছ? হ্যাঁ, তুমি কি পাগল টাগল হইলে নাকি? শুনো, তোমার শ্বশুর এই অবস্থায় আমাকে দেখলে সে তো পাগল হয়ে যাবে, বলবে এই বুড়ো বয়সে আমার বিমরুত হয়েছে। তখন জামাই আমাকে বলল, শ্বশুর কি এখানে আছে নাকি? তাছাড়া শ্বশুর আপনার বেশি খেয়াল রাখে নাকি আমি আপনার বেশি খেয়াল রাখি? ও, আপনি তাহলে আমাকে পছন্দ করেন না, আমার যাতে বেশি শ্বশুরকে প্রাধান্য দেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এগুলো নিয়ে চলে যাচ্ছি। জামাই দেখলাম তখন বেশ মন খারাপ করেছে। আমি বললাম, না হ্যাঁ না না হালিম, তুমি কি বলতেছ? শোনো, তোমার শ্বশুর কি আমার খেয়াল রাখে নাকি? হ্যাঁ, তোমার শ্বশুর তো সারাদিন শহরে চাকরি নিয়ে সে ব্যস্ত থাকে, সে তো চাকরি ডিউটি শেষ করে আমাকে একটা কলও দেয় না। শুনো জামাই, আমি তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করি। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে মজার মজার রান্না করে খাওয়াই, তুমি যেইটাই নিয়ে আসো আমি সবকিছু সাদরে গ্রহণ করে। কিন্তু জামাই, তুমি এই যে আমার জন্য লেহেঙ্গা নিয়ে এসেছো, এইটা কি আমার মতো বয়সের মহিলারা পরে? এটা তো সাধারণত মেয়েরা পরে, আমাকে এটা মানাবে না। তখন জামাই আমার সঙ্গে এক প্রকার জোহর করা শুরু করে দিল। আমি যেন জামাইয়ের সঙ্গে আর পারলামই না। জামাইয়ের কাছে আমি বাধ্য হয়ে শেষ পর্যন্ত বন্ধুরা এই লেহেঙ্গাটা জামাই নিজেই আমাকে পরিয়ে দিল। আমার পুরনো ছিল একটা পুরনো শাড়ি, জামাই আমাকে বকে বকে এই পুরনো শাড়িটা সে নিজেই খুলে ফেললো। তারপর সে আমাকে এই লেহেঙ্গাটা পরিয়ে দিল এবং সে নিজের হাতে পরিয়ে দিল। আমি জামাইকে বললাম, জামাই এটা কি ঠিক হচ্ছে? দেখো, আমি তোমার শাশুড়ি হই, তুমি নিজের হাতে আমাকে পরিয়ে দিচ্ছ, বিষয়টা আসলে একটু কেমন যেন লাগতেছে আমার কাছে। তখন সে আমাকে বলল, এই আপনার ভালোবাসা, এই আপনি আমাকে পছন্দ করেন শাশুড়ি মা? আপনি কি আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে খারাপ মনে করতেছেন? আমি বুঝলাম জামাই তো বেশ মাইন্ডের লোক। আমি তখনই কথা ঘুরিয়ে ফেললাম, না হা জামাই, তুমি যে কি বলো না, আমি বিষয়টা ওইভাবে তোমাকে বলি নাই। আমি বলেছি তুমি আমার মেয়ে জামাই, তাছাড়া তুমি নিজে আমাকে পরিয়ে দিচ্ছ, আসলে আমার একটু লজ্জা লাগতেছে, এই কথা বলেছিলাম। তখন জামাই আমাকে বলল, এখানে লজ্জার কোনো বিষয় না, আমি নিজে আপনাকে পরিয়ে দিব মানে দিব। তারপর আর কি, সে আমার উপরের কাপড়টা খুলে আমাকে একটা ব্লাউজ পরিয়ে দিল আর ভিতরে একটা ব্রাও পরিয়ে দিল, দিয়ে আমার শরীরে একেবারে পুরো ভালো করে সেন্ট মেখে দিল, বডি স্প্রে যেটাকে বলে আর কি। তারপর আমার ঠোঁটে আমাকে আয়নার সামনে নিয়ে সে লিপস্টিক মেখে দিল, আমার গালে একটু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেখে দিল, দিয়ে আমার চুলগুলো খুব সুন্দর করে আঁচড়ে দিল। আমাকে একেবারেই বাংলার এক নতুন নববধূ হিসেবে সে আমাকে সাজিয়ে তুলল। আয়নার সামনে আমাকে নিয়ে বলতেছে, আমি আপনার বেশ কয়েকটা ছবি তুলে দিচ্ছি, দাঁড়ান। সে আমার বেশ কয়েকটা ছবি তুলে এবং আয়নার দিকে আমাকে তাকিয়ে বলল, দেখেন তো কেমন লাগতেছে আজকে? আপনার যে 35 বছর বয়স, আপনার যে একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছেন,
আপনাকে এই অবস্থায় দেখলে তো কেউ বিশ্বাসই করবে না আপনাকে এখন নতুন করে আর একটা বিয়ে দেওয়া যাবে। জামাইয়ের এমন পাগলামি সত্যি আমার মন কেড়ে নিল। আসলে বন্ধুরা, আমাদের বাংলার নারীদের একটাই সমস্যা, আর সেইটা হচ্ছে আমরা ভাবি একটা বাচ্চা কাচ্চা জন্ম দিলে আমাদের বয়স তো শেষ, এখন শুধু সন্তানদের মানুষ করব, বিয়ে দিব, তারপর চলে যাব। কিন্তু আমরা আসলে ভুলে যাই যে আমাদের নিজেদেরও একটা জীবন আছে, এবং সেই জীবনে আমাদেরকে প্রতিদিন নতুন করে সাজতে হয়, নতুন করে প্রতিদিন জীবনটাকে উপলব্ধি করতে হয়, নতুন করে জীবনটাকে লাগাতে হয়। আমরা অনেকেই পুরনো কাপড়, কোনো রকম দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করি, কিন্তু নিজেকে নিয়ে আমরা কখনোই ভাবি না। আমরা সবসময় পরিবারকে নিয়ে ভাবি। কিন্তু এইমাত্র আমি দেখলাম আমার স্বামী আমাকে নিয়ে যতটা চিন্তিত নয়, যতটা টেনশন করে না, তার চাইতে বেশি আমাকে নিয়ে টেনশন এবং চিন্তিত করে আমার মেয়ের জামাই হালিম। সে আমার প্রচুর পরিমাণে খেয়াল রাখতেছে। সত্যি আমাকে কেমনে সুন্দর লাগবে, আমি কি জিনিস খেতে ভালোবাসি, আমাকে সে প্রচুর পরিমাণে গিফট নিয়ে আসে, এবং এই বয়সেও তার এই পাগলামি আমার মনে আলাদা একটা জায়গা করে নিল। সে আমার মনের একদম দকিলদার হয়ে গেল, আমার মনে একটা অন্যরকম একটা জায়গায় সে করে নিল। তারপর সেদিন রান্না করে আমরা দুই শাশুড়ি এবং আমার জামাই হালিম আমরা খাওয়া দাওয়া করলাম। তখন আমি জামাইকে গেস্ট রুমে জায়গা করে দিলাম। জামাই বলল, শাশুড়ি মা, আপনার মেয়ের পাশে ঘুমানো ছেড়ে, আমার নিজের বউকে ছেড়ে আমি আপনার কাছে আসলাম থাকতে, আর আপনি কিনা আমাকে গেস্ট রুমে জায়গা করে দিচ্ছেন? হ্যাঁ, আপনি আমাকে পর মনে করেন? না, আমি চলে যাচ্ছি। আমি দেখলাম জামাই হালিম আবারও অভিমান করে বসলো। তখন আমি জামাইকে বললাম, আরে জামাই, কি হয়েছে, অভিমান করছো কেন? তো ওনাকে বললে, আমি আপনাকে মনে জায়গা দিয়েছি, কিন্তু আপনি আমাকে বাড়িতেও ঠিকভাবে জায়গা দিতে পারলেন না। তখন আমি বললাম, তুমি এটা কি বলতেছো বাবা? আমি তোমাকে তো আমার বাড়ি, গাড়ি সবকিছু তোমার নামে দিয়ে রেখেছি। তখন সে আমাকে বলতেছে, ও আচ্ছা, বাড়িতে জায়গা হলেও আপনার রুমে আমার জায়গা হবে না। আমি বুঝে ফেলেছি। আমি বুঝলাম যে জামাই হালিম সে আমার রুমে আমার সঙ্গে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। না, জামাই আমাকে কত পছন্দ করে, আমার জন্য কত কিছু নিয়ে আসে, এইরকম একটা জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, জামার মন ভাঙাটা ঠিক হবে না। তখন আমি জামাইকে বললাম, কে বললো? আমি ওই রুমটা এমনিতেই গুছাচ্ছিলাম, শুনো, তুমি আমার পাশেই থাকবে। আমি জামাইকে জোর দিয়ে এই কথাটা বললাম। জামাই হালিম তখন দেখলাম তার মনে প্রচুর পরিমাণে খুশি হলো, বৃষ্টির মতো তার মনে খুশির বন্যা বয়ে যাচ্ছিল এই কথা শুনে। তারপর জামাইকে আমার পাশে ঘুমোতে দিলাম, মাঝখানে একটা কোল বালিশ। তারপর বন্ধুরা, জামাইয়ের সঙ্গে ওই পুরনো দিনের শৈশবে রাজা বাদশার গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম আমি। কখন আমার দুটো চোখ লেগে গেছে আমি আর বলতে পারি না। কিন্তু রাতের বেলা ঘটে গেল আমার সঙ্গে একটা চরম একটা অঘটন, যেই অঘটন আমি আমার জীবনেও বলতে পারবো না। আমার কাছে একবার মনে হচ্ছিল এটা একটা দুঃস্বপ্ন দেখতেছি আমি, না এটা বাস্তব না। কিন্তু কিছুক্ষণ পর আমি যখন চিমটি কেটে আমার শরীরে আমি দেখলাম যে না, এটা বাস্তব না, এটা স্বপ্ন না, এটা বাস্তব। জামাই রাত যত গভীর হলো, জামার শরীরের কাপড় চোপড় তত যেন সরে গেল। জামাই আমার দিকে তাক করে আসলো। সেদিন রাতে আমার পা থেকে হাঁটু থেকে আমার হাত, আমার কপাল, আমার মুখ, গাল সব কিছু সে আদর করে বসলো। একটা স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে, ঠিক সেইভাবেই সেদিন আমার জামাই হালিম সে আমাকে তার নিজের করে নিয়েছিল। আমি মনে মনে ভাবলাম, না এটা কি স্বপ্ন। কিছুক্ষণ পর আমি চিমটি কেটে আবারও প্রমাণ করলাম যে না, এটা স্বপ্ন না, এটা বাস্তব। তখন আমি হঠাৎ করে জামাইকে বললাম, এটা কি করতেছে বাবা? আমি না তোমার শাশুড়ি মা হই? তুমি এই কাজ করবে আমার মেয়ে জেসমিনের সঙ্গে? তোমার সঙ্গে তার বিয়ে হয়েছে। তখন সে আমার সঙ্গে এক প্রকার একটা রাগ করে বসলো, বলল, এমন একটা সিচুয়েশন মুহূর্তে আপনি এটা কি বললেন? এতক্ষণ তো আপনি আমাকে বাধা দেন নাই,
এতক্ষণ তো আপনি খুব মজা পেয়েছিলেন। তখন আমি বললাম, দেখো বাবা, আমরা আবেগের বশতে অনেক কাজ করে ফেলি, এটা একদমই ঠিক না। দেখো, আমার স্বামী আছে, তোমার শ্বশুর, আমি তাকে ঠকাতে পারবো না। তখন সে আমাকে বলল, দিনের পর দিন, রাতের পর রাত আপনার মেয়ে যে আমাকে ঠকিয়ে যাচ্ছে, কই আপনি তো তার কোনো কিছু বললেন না। আমি বললাম, এটা কি বলতেছো বাবা তুমি? তখন সে আমাকে বলতেছে, আপনার এত বয়স হয়েছে, এখনো আপনার কি চাহিদা? আপনার শরীরে এখনো পুরো আগুন হয়ে আছে, হট, অথচ আপনার মেয়ে শরীর একেবারে ঠান্ডা পানি, সে তো আমাকে দিতেই পারে না। দেখেন শাশুড়ি মা, আমি তো আপনাকে কত পছন্দ করি, আপনি আমাকে না করবেন না। তাছাড়া শ্বশুর তো শহরে বসবাস করে, সে তো আপনাকে মনের প্রাণে আপনাকে তো একদমই সময় দিতে পারে না। আপনিও তো একটা মানুষ, তাই না? এই কথা বলেই সেদিন জামাই আমার মুখটা চেপে ধরল তারা হাত দিয়ে। আমি যেন সেদিন লড়ার আর কোনো সাহসী পেলাম না। আমার দুটো হাত খাটের পায়ের সঙ্গে বেঁধে দিল, আমার দুটো পাও বেঁধে দিল। তারপর জামাই আমার সঙ্গে এক প্রকার জোরপূর্বক সারাটা রাত আমার উপর দিয়ে সে ঝড় তুফান চালিয়েছে। কি বলবো, আমার বুড়ো জামাই যে শহরে বসবাস করে চাকরি করে, সেও কোনোদিন আমাকে এইভাবে পশুর মতো আমাকে এরকম কাজ করে নাই। তাছাড়া আমার স্বামী মনে হচ্ছিল একটু দুর্বল, আর জামাই হালিম, তার যে শরীর, সারাটা রাত একেবারে পুরো তছনছ করে ফেলেছে, আমাকে একেবারে পুরো তছনছ করে ফেলেছে। আমি বুঝলাম যে একটা যুবক বয়সের ছেলের যা যা টাকা দরকার সবকিছুই আছে আমার জামাইয়ের ভিতরে। আমাকে সেদিন একেবারে পুরো নাড়িয়ে ফেলেছে বন্ধুরা। আমার স্বামী যে শহরে বসবাস করে চাকরি করে, সে আমাকে কোনোদিন নাড়াতেও পারে না। এই যে সে 3 মাস পরে শহর থেকে আসে, 2 মাস পরে বা 6 মাস পরে আসে, 2 মিনিট 5 মিনিট, তারপর সে তার মতো। কিন্তু সেদিন আমার মেয়ের জামাই হালিম আমাকে পুরো নাড়িয়ে ফেলেছে। মনে হচ্ছিল আমার জামাই বনের বাঘ, আর আমি তার কাছে একটা শিয়াল। সে আমাকে আমার হাত পা বেঁধে, হ্যাঁ, একেবারে সে তার নিজের মতো করে আমাকে খাচ্ছে। আমার কাছে একটা অবিশ্বাস্য ঘটনা মনে হয়েছিল। এই রাতের কথা আমি কোনোদিন বলবো না, এই ঘটনা আমি কোনোদিন বলবো না। এইটা আমি একটা দুঃস্বপ্ন মনে করি। আজকে সেদিনের এই ঘটনা আজকেও আমার কাছে যদি মনে হয়, আমার কাছে মনে হয় না, এটা বাস্তবে কখনো সম্ভব না। এইটা আমার কাছে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। আজকে আমার এত দিন হয়ে গেছে বন্ধুরা এই ঘটনার, কিন্তু জানেন, আমি যখনই রাতে ঘুমাতে যাই, এই দুঃস্বপ্নের কথা আমার কাছে এখনো মনে হয়। কিন্তু পরক্ষণেই আমি একটা মুচকি হাসি দিয়ে সবকিছু ভুলে যাই। আমার কাছে মনে হয় এটা বাস্তবে আমার সঙ্গে ঘটে নাই, এটা একটা দুঃস্বপ্ন। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কেউ কোনো সময় দেখেছেন, বা আপনাদের তো স্ত্রী বউরা আছে, যে তার শাশুড়ির সঙ্গে, তাও আবার দুইটা হাত একদম পুরো বেঁধে দিয়েছে, দুইটা পাও একদম বেঁধে দিয়েছে। মানে আমি চাইলেও আর নড়াচড়া করতে পারবো না, আমি চাইলেও চিৎকার করতে পারতাম না। আমার মুখ সে তার একটা হাত দিয়ে বন্ধ করে রেখেছে। সেদিন আমার খুব ব্যথা হচ্ছিল, চিৎকার করতে মন চাচ্ছিল মন খুলে, কিন্তু পারিনি। জামাই সেদিন আমাকে পুরো নাড়িয়ে ফেলেছে, হিলিয়ে ফেলেছে আমাকে। আমার মতো একটা মোটা তাজা মানুষকে এইরকম আমার মেয়ের জামাই হালিম এইটা করে ফেলেছে। তো এরপর থেকে আমি আর জামাইকে আর কখনো বাধা দেই নেই। সে যেহেতু সরকারি চাকরি করে, প্রচুর টাকা স্যালারি পায়, আমার জন্য গিফট নিয়ে আসে, গিফট নিয়ে এসে আমার সঙ্গে সে রাতে বা যখনই আসে এই কাজ করে আবার চলে যায়। কিন্তু আমার জামাই যে তার শ্বশুর, সে কখনোই এই বিষয়টা জানে না। আর এইটা কি জানানোর মতো কথা? হ্যাঁ, আপনারাই বলেন। আমিও তাকে কখনো এটা জানাই নাই। আমি মজা পাচ্ছি, সেও মজা পাচ্ছে, ওইদিকে আমার মেয়েও কোনো কিছু জানে না। আসলে একটা কথা কি জানেন, মেনে নিতে পারলেই জীবন সুন্দর। আর যদি আপনি মেনে নিতে না পারেন, আপনি যদি চাইলে তো যে কাউকে জানাতে পারেন, বলতে পারেন, তাতে কি হবে? সংসারে জ্বালা বাড়বে, অশান্তি বাড়বে। আমি চাই না আমার সংসারে অশান্তি হোক।
কারণ আমার একটা ছেলে সন্তান নাই, আমার একটাই মেয়ে। আমার বিপদে আপদে সব কিছুতে আমি আমার মেয়ে জামাই, জেসমিনের জামাই হালিমকে আমি পাশে পাই। সে টাকা দিয়ে হোক কিংবা শ্রম দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, সে আমাদের পাশে থাকে, বড্ড রেসপন্স করে এবং আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসে। যাই হোক বন্ধুরা, আজকের জামাই এবং শাশুড়ির এই যে সংলাপটা আপনারা শুনলেন, এটা আপনাদের মনে কতটুকু নাড়া দিয়েছে বা আপনারা কতটুকু ফিল করেছেন, ভিতর থেকে আপনারা কতটুকু এনজয় করেছেন, কতটুকু বিনোদন পেয়েছেন। আমাদের উদ্দেশ্য যারা প্রবাসী ভাই আছেন, যারা দেশ ছেড়ে, পরিবার আত্মীয় স্বজন ছেড়ে দূর প্রবাসে একা একাই কাজ করে যাচ্ছেন, আমরা তাদের জন্য ভিডিও বানাই, আমরা তাদের জন্য গল্প বানাই। কারণ আমাদের প্রতিটা ভিডিও দেখে হচ্ছে প্রবাসী। কারণ দিন শেষে একজন প্রবাসী একা, তার আশেপাশে কেউ থাকে না। দূর প্রবাসে একটা অপরিচিত শহর নগরী, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে 18 ঘন্টা 16 ঘন্টা, কিন্তু তারা যখন কাজ শেষ করে রাত হয়ে যায়, তখন ইন্ডিয়া বাংলাদেশ এগুলোতে রাত, গভীর রাত, তখন তাদের খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ থাকে না। অনেকেই আমাদের ভিডিও দেখে তাদের মনের কষ্টগুলো দূর করে। আমরা চাই প্রত্যেকটা প্রবাসী এবং যারাই দুঃখ কষ্ট আছেন তাদের মনে অন্তত একটু হলেও বিনোদন দেওয়ার চেষ্টা করি। আমাদের ভিডিও দেখে তোমরা বিনোদিত হও, খুশি হও, এইটাই আমাদের অনেক বেশি খুশি। তো বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো, তোমরা কেমন ফিল করেছো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা, আমি সবসময় একটা কথা বলি, তোমরা কেমন গল্প চাও, চাইলে আমাকে সেইটাও কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের পছন্দ সই গল্প নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।